আচ্ছা, শুরু করছি। টিকা এবং টিকাকরণ, ভ্যাকসিন এবং ভ্যাকসিনেশন কাকে বলে? একটু আগেই বললাম যে কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রম্যতা, কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রম্যতা টিকা বা ভ্যাকসিনের দ্বারাই গড়ে ওঠে। তো এই টিকা বা ভ্যাকসিন কাকে বলে? প্রথমে ডেফিনেশনটা বলে নিই। বলছে দেখো, মৃত অথবা জীবিত অথচ নিষ্ক্রিয় অণুজীবের যে সাসপেনশন বা নিলম্বন প্রাণীদেহে প্রবেশ করালে তা সুনির্দিষ্ট অ্যান্টিজেন রূপে কাজ করে সুনির্দিষ্ট অ্যান্টিবডি সৃষ্টির দ্বারা অনাক্রম্যতাকে সুনির্দিষ্টভাবে গড়ে তুলতে সাহায্য করে, তাকেই বলা হয় টিকা বা ভ্যাকসিন বলা হয়ে থাকে। কি করা হয় না, মৃত অথবা জীবিত অথচ নিষ্ক্রিয়, জীবিত অথচ রোগ সৃষ্টি করতে পারে না, এই ধরনের অণুজীবের যে সাসপেনশন বা নিলম্বন অর্থাৎ লিকুইড ফর্মে জীবাণু মিশ্রিত যে তরল দেহের ভেতরে ঢোকালে এটা অ্যান্টিজেন আকারে কাজ করছে এবং অ্যান্টিবডি সৃষ্টির দ্বারা সুনির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অ্যান্টিবডি সৃষ্টির দ্বারা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠছে, তাকেই টিকা বা ভ্যাকসিন বলা হয়। টিকা বা ভ্যাকসিন কিভাবে তৈরি করা হয়? আচ্ছা, তার আগে একটুখানি বলবো যে প্রথম এই টিকা তৈরি করেছিলেন বিজ্ঞানী এডওয়ার্ড জেনার 1796 খ্রিস্টাব্দে। তিনি গুটি বসন্তের টিকা, স্মল পক্সের টিকা প্রথম তৈরি করেন এবং নামকরণ করেন। তার জন্য তাকে ফাদার অফ ইমিউনোলজি বলা হয়। এবং লুই পাস্তুর অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন তৈরি করেছিলেন এর পরবর্তীতে 1885 খ্রিস্টাব্দে। তাই লুই পাস্তুরকে বলা হচ্ছে ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয়ে থাকে। তো এই টিকা বা ভ্যাকসিন কিভাবে তৈরি করা হয়ে থাকে? বলছে দেখো, জীবাণুকে মেরে ফেলে হতে পারে, সক্রিয় জীবাণুকে মেরে ফেলবে কিভাবে না, হিট কিল্ড করা যেতে পারে, এছাড়াও অ্যালকোহল ট্রিটমেন্ট করা যেতে পারে, এছাড়াও ইউভি রের মাধ্যমে মেরে ফেলা যেতে পারে। এইভাবে জীবাণুকে মেরে ফেলে সেটা একটা লিকুইড ফর্মে বা নিলম্বন বা সাসপেনশন ফর্মে দেহের ভেতরে প্রবেশ করানো যেতে পারে টিকা আকারে। অথবা জীবাণু যেটা কিনা জীবিত বেঁচে আছে কিন্তু রোগ সৃষ্টি করতে অক্ষম, কিন্তু অ্যান্টিজেন আকারে কাজ করছে এবং প্রচুর সংখ্যক অ্যান্টিবডি সৃষ্টিকে উদ্দীপিত করছে। দেহ ডিটেক্ট করতে পারছে না যে রোগ সৃষ্টি করতে পারবে না, যখনই এটা অ্যান্টিজেন আকারে দেহের ভেতরে ঢুকছে, নিষ্ক্রিয় প্রকৃতির অর্থাৎ রোগ সৃষ্টি করতে অক্ষম এই ধরনের জীবিত জীবাণু যখন অ্যান্টিজেন আকারে দেহের ভেতরে ঢুকছে, তখন দেহ তাকে অ্যান্টিজেন আকারে ট্রিট করে অ্যান্টিবডি তৈরি করছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠছে। এভাবেও হতে পারে টিকা প্রস্তুতি। এছাড়াও হতে পারে জীবাণু নিঃসৃত যে ক্ষতিকারক উপাদান যেটাকে বলা হচ্ছে টক্সিন, এই টক্সিনকে রাসায়নিক পদ্ধতিতে নিষ্ক্রিয় করে দিয়ে এর ধর্মের পরিবর্তন ঘটিয়ে যেটা কিনা রোগ আর সৃষ্টি করতে পারছে না কিন্তু অ্যান্টিজেন আকারে কাজ করে অ্যান্টিবডি সৃষ্টিকে উদ্দীপিত করছে, এই ধরনের নিষ্ক্রিয় যে টক্সিন তাকে বলা হচ্ছে টক্সয়েড। তাহলে এই টক্সয়েড ফর্মেও কিন্তু টিকা প্রস্তুত করা যেতে পারে। তাহলে দেখো, প্রকৃতিগত দিক থেকে টিকা কি কি রকমের হতে পারে। প্রথমেই বলছে টক্সয়েডটা কি বললাম, জীবাণু নিঃসৃত যে টক্সিন একে রাসায়নিক পদ্ধতিতে বিশেষ পদ্ধতির দ্বারা নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে, ধর্মের পরিবর্তন ঘটানো হচ্ছে এবং তৈরি করা হচ্ছে টক্সয়েড, যেটা টিকা আকারে ব্যবহার করা হয়ে থাকে। কোন কোন রোগের ক্ষেত্রে টক্সয়েড প্রয়োগ করা হয়? ডিপথেরিয়া, টিটেনাস, দুটো তিনটে করে উদাহরণ কিন্তু তোমরা জানবে। ডিপথেরিয়া, টিটেনাস নিশ্চয়ই জানো, টিটেনাস টক্সয়েড, ডিপথেরিয়া টক্সয়েড, এই রোগগুলোর ক্ষেত্রে টক্সয়েড প্রয়োগ করা হয়। জীবাণু নিঃসৃত যে টক্সিন সেখান থেকে তৈরি করা হচ্ছে টক্সয়েড। জীবিত অথচ নিষ্ক্রিয় অর্থাৎ কিছু জীবাণু যেটা কিনা জীবিত আছে কিন্তু রোগ সৃষ্টি করতে অক্ষম, যেটা দেহের ভেতরে প্রবেশ করালে রোগ সৃষ্টি করতে পারছে না কিন্তু অ্যান্টিজেন আকারে কাজ করে অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে, তাকেই বলা হচ্ছে জীবিত অথচ নিষ্ক্রিয় জীবাণু রূপী টিকা। কোন কোন রোগের ক্ষেত্রে
বলা হচ্ছে দেখো বিসিজি ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন যক্ষা রোগের ক্ষেত্রে যে টিকা দেওয়া হয়। ওরাল পোলিও ভ্যাকসিন নিশ্চয়ই জানো তোমরা, ওপিভি, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ অ্যাটেনিউয়েটেড অর্থাৎ জীবিত অথচ নিষ্ক্রিয় জীবাণু। গুটি বসন্ত ভ্যাকসিন এগুলো সবই হচ্ছে জীবিত অথচ নিষ্ক্রিয়। গুটি বসন্ত একটু আগেই বললাম, এটা হচ্ছে স্মল পক্স, প্রথম এডওয়ার্ড জেনার তৈরি করেছিলেন এবং নামকরণ করেছিলেন, এই ভ্যাকসিনই প্রথম তৈরি হয়। তো এক্ষেত্রে টিকা আকারে ব্যবহার করা হচ্ছে, আবারও বলছি, জীবিত অথচ রোগ সৃষ্টি করতে অক্ষম জীবাণুকে। আচ্ছা, মৃত জীবাণু দেখা যায় যে প্রথমে যে জীবাণু ভাইরাস বা ব্যাকটেরিয়া তাকে কালচার মিডিয়ামে রেখে কর্ষণ মাধ্যমে রেখে তার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। তারপর বিভিন্ন প্রসেসের দ্বারা অ্যালকোহল ট্রিটমেন্ট হতে পারে, ইউভি রে ট্রিটমেন্ট হতে পারে, হিট কিল্ড হতে পারে, তাপ প্রয়োগ করা হতে পারে, ইত্যাদির দ্বারা মেরে ফেলা হয় এবং সেটাকে টিকা আকারে ব্যবহার করে অনাক্রম্যতা গড়ে তোলা হয়। কোন কোন রোগের ক্ষেত্রে? কলেরা, টাইফয়েড প্রভৃতি ভ্যাকসিন হচ্ছে মৃত জীবাণু থেকে প্রস্তুত ভ্যাকসিন। আচ্ছা, সাব ইউনিট ভ্যাকসিনটা কি না, এক্ষেত্রে সম্পূর্ণ টোটাল ভাইরাস বা ব্যাকটেরিয়াকে ভ্যাকসিন আকারে ব্যবহার না করে এর দেহের কিছু অংশকে যখন, যেটা কিনা অ্যান্টিজেন আকারে কাজ করবে, সেই পার্টটুকুকেই টিকা রূপে ব্যবহার করা হয়। দেহের কিছু অংশকে, সমগ্র জীবাণুকে ব্যবহার না করে দেহের কিছু অংশকে যখন টিকা রূপে ব্যবহার করা হয় তাকে বলা হয়ে থাকে সাব ইউনিট ভ্যাকসিন। অবশ্যই সেটা অ্যান্টিজেন আকারে কাজ করে অ্যান্টিবডি সৃষ্টিকে উদ্দীপিত করবে। কোন কোন রোগের ক্ষেত্রে এই ধরনের ভ্যাকসিন প্রস্তুত করা হয়েছে? হেপাটাইটিস বি ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রভৃতি হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিনের উদাহরণের মধ্যে যাবে। এছাড়াও কম্বিনেশন ভ্যাকসিনে কি করা হয়? এক্ষেত্রে দুটো বা তিনটে রোগের অ্যান্টিজেনকে একসাথে কম্বাইন্ড করে টিকা আকারে দেহের ভেতরে ঢোকানো হয় এবং তার ফলে তিনটে অ্যান্টিজেনের বিরুদ্ধে 3 রকম অ্যান্টিবডি দেহের ভেতরে তৈরি হয় এবং একসাথে তিনটে রোগের বিরুদ্ধে বা দুটো রোগের বিরুদ্ধে, যদি দুটো হয় তাহলে দুটো রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। তাহলে এক্ষেত্রে অনেকগুলো, দুটো অথবা তিনটে অ্যান্টিজেনকে কম্বাইন্ড করে একসাথে ভ্যাকসিন আকারে দেহের ভেতরে প্রবেশ করানো হয় এবং দুটো বা তিনটে রোগের বিরুদ্ধে একসাথে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। একে বলা হচ্ছে কম্বিনেশন ভ্যাকসিন বলা হয়ে থাকে, বা একে আমরা ট্রিপল অ্যান্টিজেনও বলতে পারি, যেখানে তিনটে এরকম রোগের অ্যান্টিজেনকে একসাথে দেহের ভেতরে ঢোকানো হয়, ট্রিপল অ্যান্টিজেন। যেমন পড়েছো তোমরা এর আগে MMR, মিসেলস, মাম্পস, রুবেল্লা ভ্যাকসিন, ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, তিনটে রোগের অ্যান্টিজেনকে একসাথে দেহের ভেতরে ঢুকিয়ে তিনটে রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। তাহলে একে ট্রিপল অ্যান্টিজেনও, এই দুটোকে আমরা বলতে পারি মিসেলস, মাম্পস, রুবেলা এবং ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, একে ট্রিপল অ্যান্টিজেনও আমরা বলতে পারি। তাহলে এই গেল দেখো প্রকৃতিগত দিক থেকে নানান রকম ভাবে টিকা প্রস্তুত করা যেতে পারে। এবার বলছে দেখো টিকাকরণ বা ভ্যাকসিনেশন কাকে বলা হয়ে থাকে? টিকাকরণ বা ভ্যাকসিনেশন কি না, টিকা প্রদানের দ্বারা অর্থাৎ মৃত অথবা জীবিত অথচ নিষ্ক্রিয় বা টক্সয়েড ফর্মে অ্যান্টিজেন দেহের ভেতরে প্রবেশ করানোর দ্বারা এবং অ্যান্টিবডি সৃষ্টির দ্বারা অনাক্রম্যতাকে সুনির্দিষ্টভাবে গড়ে তোলার যে পদ্ধতি তাকেই বলা হচ্ছে টিকাকরণ বা ভ্যাকসিনেশন বলা হয়ে থাকে। বা সহজ করে আমরা বলতে পারি যে টিকা প্রদানের দ্বারা সুনির্দিষ্টভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার পদ্ধতিকেই বলা হয়ে থাকে টিকাকরণ বা ভ্যাকসিনেশন বলা হয়ে থাকে। তো এই টিকাকরণ বা ভ্যাকসিনেশনের প্রয়োজনীয়তা কি? অনেক প্রয়োজনীয়তা আছে। কিরকম? তোমরা নিশ্চয়ই জানো যে এখন যে সমস্ত শিশু জন্মগ্রহণ করে জন্ম থেকেই এদের হসপিটাল থেকে একটা ইমিউনাইজেশন চার্ট দেওয়া হয়, যেখানে কোন মাসে বা কতদিন বয়সে, কত বছর বয়সে কোন কোন টিকা দিতে হবে বাচ্চাকে ডিটেলসে ওখানে দেওয়া থাকে, ওই ইমিউনাইজেশন চার্টের মধ্যে দেওয়া থাকে।
কিন্তু আমাদের সময়ই এরকম টিকাকরণের ব্যবস্থা কিন্তু ছিল না। এত টিকা কিন্তু বিভিন্ন রকম যে টিকাগুলো এখন দেওয়া হয় জন্ম থেকেই শুরু করে বিসিজি থেকে আরম্ভ করে ওপিভি থেকে আরম্ভ করে ডিপিটি থেকে আরম্ভ করে হিবস থেকে আরম্ভ করে নানান রকম টিকা বাচ্চাদের এখন দেওয়া হয়, যেটা আমাদের সময় এত দেওয়া হতো না। তাহলে এর কুফল কি কি ছিল? কুফল হচ্ছে সেই সময় শিশু মৃত্যুর হার অনেক ছিল, অনেক বাচ্চা এই বিভিন্ন মারণ রোগের দ্বারা আক্রান্ত হয়ে মারা যেত, যা এই ইমিউনাইজেশনের মাধ্যমে টিকাকরণের মাধ্যমে অনেকটাই প্রতিহত করা সম্ভব হয়েছে। অনেক বাচ্চা এখন অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে এই টিকাকরণের দ্বারা। দ্বিতীয়ত হচ্ছে টিকা যখন দেওয়া হয় বাচ্চাদেরকে তখন একটা সাময়িক অসুস্থতার সৃষ্টি হয়, জ্বর হয়, শরীর খারাপ হয়, কিন্তু দীর্ঘমেয়াদী উপকারিতা লাভ করা যায় এই টিকাকরণের মাধ্যমে। তৃতীয়ত হচ্ছে টিকাকরণের মাধ্যমে শিশুরা নিরোগ হয়, বিভিন্ন মারণ রোগের হাত থেকে রক্ষা পায়, তার ফলে সুস্থ সমাজ গড়ে ওঠে এবং বাচ্চাদের তোমাদের পঠন পাঠন বিঘ্নিত হয় না, আর্থিক দিক থেকে বিপর্যস্ত হতে হয় না বাবা মায়েদের। তাহলে দেখা যায় যে আগেকার দিনে কি হতো না, এরকম অনেক ছিল আমাদের সময়, আমরা দেখেছি যে পোলিওর দ্বারা আক্রান্ত হয়ে দেখা যাচ্ছে প্যারালাইজড হয়ে গেছে, একটা পুরো সাইড প্যারালাইজড হয়ে গেছে। এই সমস্ত বাচ্চারা কখনোই সুস্থ সমাজ গড়ে তুলতে পারে না। তাহলে টিকাকরণের মাধ্যমে যেহেতু সুস্থ শরীর গড়ে ওঠে, তার ফলে পঠন পাঠন তোমাদের বিঘ্নিত হয় না, সুস্থ সমাজ গড়ে ওঠে এবং আর্থিক দিক থেকেও বাবা মাদের বিপর্যস্ত হতে হয় না। এছাড়াও টিকাকরণের মাধ্যমে দেখা যায় বর্তমানে ভারতে এমনকি অল ওভার ওয়ার্ল্ডেই আমরা বলতে পারি স্মল পক্স বলো, পোলিও বলো, রুবেলা বলো, এই রোগগুলো কিন্তু প্রায় নির্মূল হয়ে গেছে এবং আশা রাখছি যে ভবিষ্যতে আরও এরকম অনেক মারণ রোগ যেগুলো টিকাকরণের মাধ্যমে ধীরে ধীরে পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যাবে। এবং এও আশা রাখছি যে তোমাদের এইভাবে পড়াতে আমার খুবই খারাপ লাগছে, দিনের পর দিন তোমাদের সাথে দেখা হচ্ছে না এবং ফেস টু ফেস কন্ট্যাক্ট না হলে সত্যি মনোগ্রাহী হয় না পড়া, অনেকটাই তোমাদের অসুবিধা ফেস করতে হচ্ছে, আমাদেরকেও করতে হচ্ছে। তবে আশা রাখছি যে খুব তাড়াতাড়ি এই কোভিড-19 টিকাও আসবে এবং আমরা সকলেই এই টিকাকরণের দ্বারা এই রোগ প্রতিরোধ করতে পারবো এবং আবার আমরা একসাথে যেরকমভাবে চলছিল আমাদের জীবন তেমনটাই চলবে। তাহলে এই গেল দেখো টিকা কাকে বলা হয়, কি ভাবে টিকা প্রস্তুত করা হয়, টিকাকরণ কাকে বলা হয় এবং এর কি উপকারী দিক আছে সে সম্পর্কে আলোচনা করলাম। এরপর চলে যাব বিভিন্ন রোগগুলো যেগুলো তোমাদের সিলেবাসে আছে, সেগুলো কোন কোন রোগ কিভাবে সংক্রামিত হচ্ছে, এর লাইফ প্রসেস, কি রোগ লক্ষণ দেখতে পাওয়া যায় এবং কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি সেই আলোচনায়।